আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের মংডুর পথে বিপ্রদাস বড়ুয়া ৫৪ পৃষ্ঠা, এটা তোমাদের বাংলা সাহিত্য কণিকা বইয়ের ৫৪ পৃষ্ঠা, এটা আমরা শিখবো। দেখো, বিপ্রদাস বড়ুয়া লিখছে মংডুর পথে। আসলে এটা একটা ভ্রমণ কাহিনী। লেখক হলো আমাদের দেশের পূর্ব পাশে যে আছে মিয়ানমার। লেখকের মিয়ানমার ভ্রমণের কথাটা এখানে কিন্তু ব্যক্ত করেছেন। সন্ধ্যের আলো আধারিতে, মানে সন্ধ্যাবেলা যখন আলো আধারের একটু খেলা চলে, কি হালকা দেখা যায়, একটু অন্ধকার থাকে। ২৪শে মে ২০০১ সালে মিয়ানমারের মানে বার্মার সীমান্ত শহর হলো মংডু। মিয়ানমারের মানে আগে নাম ছিল কি বার্মা। তো এই বার্মার সীমান্ত শহর হলো মংডু। মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান, হৃদয় যেন অচেনা আবেগে উপচে পড়লো। মানে মংডুতে যাওয়ার পর লেখকের কি হলো, তার মুখ, চোখ, কান, হৃদয় সব কি হলো, অচেনা একটা আবেগে উপচে পড়লো। মানে নতুন জায়গা আসছে, নতুন একটা অনুভূতি। এই অনুভূতি তোমরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রাম জেলাগুলো ঘুরতে যাও, সাজেক ঘুরতে যাও বা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এগুলো ঘুরতে যাও, তখন দেখবে এরকম একটা অনুভূতি হবে। হ্যাঁ, নতুন জায়গায় গেলে আমাদের আলাদা একটা অনুভূতি থাকে। তবে এই অঞ্চলগুলোতে দেখবা গেলে তোমাদের মংডুর মতো অনুভূতি হবে। হ্যাঁ, লেখকের মংডুর মতো অনুভূতি হবে। কারণ এখানে মনে করো যে একটা এমন আলাদা একটা পরিবেশ আছে, একটা গ্রামীণ পাহাড়ি পরিবেশ, পাহাড়ি জনগোষ্ঠী, পাহাড়ি খাবার। মংডু আমাদের টেকনাফের উপরে। মংডু আমাদের মংডু আমাদের টেকনাফের উপরে, টেকনাফের পরে, মানে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা পড়তাম না এরকম। টেকনাফ তেতুলিয়া হলো একদম উত্তরের থানা, আর টেকনাফ হলো আমাদের সবচেয়ে দক্ষিণের থানা হলো টেকনাফ। ওই টেকনাফের উল্টা পাশে, হ্যাঁ, অপর পারে। এই জন্য মিয়ানমার হলো আমাদের দক্ষিণ পূর্ব পাশে। টেকনাফের ওপারে হলো মংডু। টেকনাফ পার হলে মংডু পাওয়া যায়। মাঝখানে একটা নদী আছে, নাপ নদী। আমাদের অধিকাংশ নদীগুলো ভারত থেকে বাংলাদেশে আসছে, আর শুধুমাত্র নাপ নদীটা হলো মিয়ানমারের সাথে সংযোগ। মংডু বার্মার পশ্চিম প্রান্তের শহর, আর ওদের পশ্চিম প্রান্তের শহর। আমাদের যদিও পূর্ব প্রান্ত, দক্ষিণ পূর্ব প্রান্তে, কিন্তু বার্মা বা মিয়ানমারের পশ্চিম পাশের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তাদের যোগাযোগ, কখনো ছিন্ন তবে কখনো নিরবিচ্ছিন্ন। কখনো এত ভালো যোগাযোগ ছিল না, নিরবিচ্ছিন্ন যোগাযোগও ছিল না। খ্রিস্টান পাদ্রী মেস্ট্রো সেবাস্টিন মানরিক, ওর নাম ছিল মেস্ট্রো সেবাস্টিন মানরিক। তিনি সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে এই পথে আসছেন। তো তারও ১০০ বছর আগে পর্তুগিজরা কিন্তু কি করছিল, চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল। পর্তুগিজরা খ্রিস্টান পাদ্রী আসার আগেও, এর আগেও কি হলো, ১০০ বছর আগে পর্তুগিজরা এই চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল। তারা নিজেদের বসতির জায়গাকে বান্ডেল বলতো। কি বলতো? বান্ডেল। তারা যে জায়গায় বাস করতো তারা হলো বান্ডেল বলতো। এই যে পর্তুগিজরা চট্টগ্রামে কিন্তু এখনো কি আছে, এখনো ওই বান্ডেল রোড আছে। বান্ডেল রোড তার স্মৃতি বহন করছে, মানে বান্ডেল রোড আছে। সন্ধ্যের আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। দেখো, সন্ধ্যার আধার ঘনিয়ে আসছিল, এবং যিনি হলো যে লেখক, তিনি কি করেছেন, তিনি অভিবাসন ও শুল্ক অফিস থেকে, শুল্ক অফিস মানে যেখানে পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির উপর একটা কি করা হয়, যেখানে পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির উপর একটা কর ধার্য করা হয়। তো তাহলে কি হলো, সেই অফিস থেকে তিনি ছাড়া পাইছেন। ছাড়া পেয়ে কিলো, সেখান থেকে ছাড়া পেয়ে তিনি যেন খাঁচা ছাড়া পাখির মতো, কারণ সেখানে ফর্মালিটি মেনটেন করা শেষ। বাইরের দেশে গেলে আমাদের একটা ফর্মালিটি থাকে, তার সেই ফর্মালিটি মেনটেন করা শেষ। এবার তিনি যেন খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলেন। হ্যাঁ, কারণ তিনি কোন দিকে যাবেন এখন তো তার ইচ্ছা। এই পথে আসতে পেরে খুশি হয়েছি, কারণ পথে আরাকান পড়বে। আমি এই পথ দিয়ে যেতে পেরে তিনি অনেক খুশি, কারণ পথে কি আরাকান। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত যে প্রাচীন রাজধানী ম্রাউকু দেখতে পাবো। আসলে এই প্রাচীন রাজ্য ছিল, আরাকান রাজ্য ছিল। আরাকান কিন্তু একটা স্বাধীন রাজ্য ছিল। এখন কিন্তু ওই আরাকান রাজ্যের লোকদেরই কিন্তু আমাদেরকে দেশে যে পাঠিয়ে দিছে, রোহিঙ্গা আমরা বলি, ওরা কিন্তু আরাকান রাজ্যেরই অধিবাসী। কিন্তু এই আরাকান কিন্তু একসময় স্বাধীন রাজ্য ছিল। এর রাজধানী ছিল ম্রাউক। এর রাজধানী ছিল ম্রাউক। এই আরাকান কিন্তু হলো আমাদের দেশে, আমাদের দেশের সাথে কিন্তু যুক্ত হইতে চেয়েছিল। দেশ স্বাধীন হওয়ার ব্রিটিশরা যখন চলে যায় তখন আমাদের সাথে যুক্ত হইতে চেয়েছিল, কিন্তু বিশেষ কারণে সেটা আর সম্ভব হয়নি। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে এই আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলটা। সেখানে এসে পড়েছে এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাওল এরা সাহিত্য চর্চা করত। আরাকান রাজ্যের রাজসভায় এই দৌলত কাজী আলাওল বিখ্যাত কবি ছিলেন, ১৭ শতকের কবি ছিলেন। তো তারা সেখানে সাহিত্য চর্চা করতেন। তো আলাওলের একটা বিখ্যাত লেখার নাম আছে হলো পদ্মাবতী। ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি, রূপকথার গল্পের মতো। তো লেখক বলছে যে ছেলেবেলা থেকে তিনি চট্টগ্রামের পাশে যে মিয়ানমার, তার গল্প শুনেছেন। তো মিয়ানমারের গল্প শুনেছেন, সেগুলো যেন তার কাছে কি হলো, রূপকথার গল্পের মতো লেগেছিল। আজ বাস্তবে ভেসে উঠল এই সন্ধ্যের আলোছায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শুক্লপক্ষ কি? শুক্লপক্ষ হলো, প্রিয় শিক্ষা, দেখো অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলার বাড়ার সময়। মানে দেখো, অমাবস্যার পর থেকে, অমাবস্যার সময় তো একদম দেখা যায় না চন্দ্র, এরপরে চাঁদ একটু 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 বড় হইতে থাকে,
এরপর যখন পূর্ণিমা আসার আগ, পূর্ণিমা মানে ফুল চাঁদ ওঠার আগ পর্যন্ত চাঁদ যে বাড়তে থাকে, এই 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 টাইমটা হলো শুক্লপক্ষ বলে। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। তো আমার হাতে ও কাঁধে ঝোলাঝুলি, ঝোলাঝুলি মানে তার ব্যাগ বস্তা এগুলো। শুক্ল অফিসের চৌহদ্দি, চৌহদ্দি মানে সীমানা। তো শুক্ল অফিসের চৌহদ্দি পেরিয়ে 50 কদম যেতে না যেতেই বাঁ দিকে বড় বড় রেস্তোরাঁ, মানে ওই পাশে যাওয়ার শুক্ল অফিস পার হয়ে গেলেই 50 কদম পার হইলে বড় বড় রেস্তোরাঁ। তবে কিন্তু মানুষ নেই, প্রায় জনমানবহীন। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানি আর পর্সা নিয়ে বসে আছে, মানে ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের পর্সা সাজাইছে, পর্সা দোকান, মানে একেবারে ঝুপড়ি দোকান বলা চলে, একেবারে ঝুপড়ি দোকান। এক মিয়ানমারের কুমারী মেয়ে এটা দোকানে বসে আছে। কুমারীর দোকানের পাশে আরেকটি সেরকম দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর, দোকান, তারপরে আবার বাড়িঘর, আবার দোকান। পথে নেমে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ। আর মিয়ানমারের পথে নেমে পড়েছে কারা? এই তরুণ তরুণী মেয়ে পুরুষ। পথে পথে মিয়ানমারের যুবতী তরুণী, পথে পথে কাদের দেখা যায়? যুবতী তরুণীদের দেখা যায়। কলো হাস্যে মুখর, মানে তাদের হাঁটা চলা, তাদের আচরণে সবকিছু যেন প্রকৃতি মুখর হয়ে আছে। বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ যুবক, যুবতী, পৌর, বৃদ্ধ। আর বাড়ির সামনে বা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কারা? যুবক, যুবতী, পৌর আর বৃদ্ধ। পৌর বৃদ্ধ মানে যারা অনেক বয়স হয়েছে এদেরকে হলো পৌরা বলে, বৃদ্ধ বলে। মিয়ানমারে সবাই লুঙ্গি পরে, তবে এখানে সবাই লুঙ্গি পরে। মিয়ানমার থেকে কিন্তু লুঙ্গি আমাদের দেশে আসছে। মেয়েদের পরনে, মেয়েরাও কিন্তু লুঙ্গি পরে, ঝলমলে ব্লাউজ জাতীয় জামা ও গেঞ্জি পরে। তো চুলে ফোলা গোজা, চিরুনি আর রিবন ফিতে, মানে চুলের মধ্যে ফুল গোজা রাখছে, হ্যাঁ, চিরুনি আছে, চুলের মধ্যে রিবন আছে, ফিতা আছে, এগুলো দিয়ে বেঁধে রাখছে। পাশ দিয়ে একটা পাইকা চলে যাচ্ছে, পাশ দিয়ে একটা কি চলে যাচ্ছে? পাইকা চলে যাচ্ছে। পাইকা কি দেখো, যে 3 চাকা রিক্সা, যেমন মোটর বাইকের পাশে মানে আরেকটা চাকা লাগাই দিল, দিয়ে কেরিয়ার বানায় ফেললো। কেরিয়ার মানে যেখানে হলো মানে আমাদের সাইকেলের যেমন কেরিয়ার থেকে পিছনে, এরকম কেরিয়ার লাগাই দিয়ে এখানে বউ বাচ্চা বসতে পারবে। এগুলো তো মিয়ানমারে কিন্তু অনেক দেখা যায়, মাঝে মাঝে তোমরা মুভিতে দেখতে পারবা। সারা মিয়ানমার আমাদের রিক্সার বদলে পাইকা, ওখানে কিন্তু রিক্সা নাই। আমাদের দেশে অনেক যেমন রিক্সা, আসলে একমাত্র রিক্সার দেশ। এত রিক্সা পৃথিবীর কোনো দেশে নেই। মজার ব্যাপার কি জানো? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতেও কিন্তু আমাদের পায়ে আমাদের মতো এরকম রিক্সা নেই। ওইখানে রিক্সা হলো হাত দিয়ে টেনে টেনে নিয়ে যায়। পিছনে 2টা চাকা থাকে, সামনে কোনো চাকা থাকে না। রিক্সার উপরে যাত্রী বসে, ওরা হাত দিয়ে দৌড়ায় দৌড়ায় নিয়ে যায় এই ভারতে এখনো। আর আমাদের দেশে তো কত রকমের রিক্সা। স্থানীয় মুসলমানরা একচেটিয়া চালক, মুঙ্গদোর ব্যবসাও প্রায় তাদের দখলে। আর হিন্দুরাও আছে সেখানে, বেশিরভাগ ব্যবসা মুসলিমদের। এর আসলে আরাকান রাজ্যের অনেক মুসলিম ছিল এবং ওইখান থেকেই তো এই জন্য ওই যে রোহিঙ্গা রাজা আমাদের দেশে আসছে, এরা কিন্তু ওই রাজ্যেরই, ওই অঞ্চলের। ইউনাইটেড হোটেলে পৌঁছলাম, কিন্তু জায়গা হলো না, সেখানে তার জায়গা হলো না। আগে ভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। এই যেমন আমাদের দেশ থেকে অনেক মানুষ আগে ইন্ডিয়াতে যাইতো, একেবারে বাঙালিদের ভর্তি ছিল ওদের হোটেলগুলো। একই রকম ওই যে মিয়ানমারও মানুষ যখন যাইতো তখন এরকম জায়গাগুলো আমাদের মতো দেশের মানুষদেরই ভর্তি ছিল। প্রায় অনাথের মতো বসকা বুসকে নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। তার মানে অনাথ যেমন আশ্রয়হীন, কি করবে আর। বসকা বুসকি মানে বসকা বুসকি বলতে এই যে তার যে পোটলা পুটলি ছিল বা ঝোলাঝুলি ছিল, মানে তার যে ব্যাগ বা ব্যাগ নেক আর হলো তার বস্তা নেক, এগুলো নিয়ে রওনা দিল নতুন হোটেলের উদ্দেশ্যে। আমরা খুঁজে পেতে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা হয়। মানে তারা যে হোটেলটা পেলো এটা যদি বলে শোচনীয়, শোচনীয় তো তোমরা বুঝো, এটা বললেও কম বলা হবে, তাহলে কি খারাপ অবস্থা ছিল। বেড়ার ঘরের দোতলার মাঝ বারান্দায় বসেই টের পেলাম এটা একটা 4th শ্রেণীর, 4র্থ শ্রেণীর হোটেল হইতে পারে। টের পাওয়া যায় আসলে যেটা 4th ক্লাস হোটেল হবে, মানে একেবারে নিম্নমানের। কাঠের মেজে, কাঠের মেজে, কাঠের যেমন তেমন দেয়াল। কাঠ দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেল আছে। তোমরা যে সাজেকে কেউ ঘুরতে যাও তখন তোমরা দেখবা কাঠের খুব সুন্দর সুন্দর ওইখানে হোটেল আছে। বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু নিচু শশা জমির মতো তোষক। আর বিছানা কেমন? চষা জমি, বুঝছো? জমি চাষ করে তোমরা দেখবা গ্রামে যারা থাকো, জমি চাষ করার পর আগে লাঙ্গল দিয়ে যখন জমি চাষ করে দেখবা এবার জমি কেমন উঁচু নিচু থাকে, তারপরে মই দিয়ে এটাকে সমান করতে হয়। তো এরকম উঁচু নিচু চষা জমির মতো তোষক, তোষক এরকম উঁচা নিচা দেখবা অনেক পুরান তোষক হয়ে গেলে কি হয়ে যায়, এগুলো উঁচু নিচু এরকম হয়ে যায়। মশারিতে বিচিত্র বিপরীত ধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ, হ্যাঁ। আর মশারি দিয়ে কি হচ্ছে একটা বিচিত্র বিপরীত ধর্মী একটা অন্য টাইপের গন্ধ, মানে স্বাভাবিকভাবে এই গন্ধটা দেখা যায় না, উৎকট দুর্গন্ধ। তো মাথার উপর আবার পাখা আছে, ফ্যান আছে, কিন্তু আবার দেখো রাত 9টার পর তো বিজলি থাকবে না এখানে, আবার রাত্রে 9টার পর কারেন্ট থাকবে না। তখন কি আসলে তখন যে গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে আর কি। তুমি গ্লাভস পরে হাত ধুইতেছো, লাভ আছে? কোনো লাভ নেই। তাই ফ্যান থাকলে লাভ কি? 9টার পরে তো কারেন্ট থাকবে না। তো নিলাম ফ্যান ছাড়া এই জন্য একটা কক্ষ। পরে মনে পড়লো ফ্যান থাকলেই বা কি, আমার তো রাতে আবার ফ্যান সহ্য হয় না। মানে তার মানে লেখকের হলো কি
তার আবার ফ্যান সহ্য হয় না, তার আবার ঠান্ডার ব্যারাম আছে, তো তার হলো রাতে ফ্যান সহ্য হয় না, বাতিও থাকবে না রাতে, রাতে আবার কারণ কারেন্টও থাকবে না। মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য। তার মানে মাঝবয়সী এক নারী তাদেরকে নিয়ে গেল রয়্যাল রেস্তোরাঁয় নিয়ে গেল রাতের খাবারের জন্য। তাহলে তারা কোথায় যায়? এই রয়্যাল রেস্তোরাঁয় যায় হলো রাতের খাবারের জন্য। ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে একটা মুসলিম রেস্তোরাঁ খেয়ে নিয়েছে, আর যারা ইউনাইটেড হোটেলে উঠেছে তারা হলো একটা মুসলিম রেস্তোরাঁতে খেয়ে নিয়েছে। রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন আসছিল যে রয়্যাল রেস্তোরাঁর বর্ণনা দাও, রয়্যাল রেস্তোরাঁর বর্ণনা দাও। রয়্যাল রেস্তোরাঁ কেমন দেখো, যে মন্দ নয়, সুন্দর ঝকঝকে টুল, বাসন কোসন ভদ্র আছে, ভাতের দোকান বলে উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল আছে এখানে, উঁচু উঁচু টেবিল। সম্ভবত চীন থেকে নাকি এই টুলগুলো হয়তো আমদানি করা। সাধারণত বর্মি রেস্তোরাঁ নিচু টেবিল এবং টুল থাকে, আর এখানে একটু উঁচু টেবিল এবং টুল দেখতে পাওয়া যায়। তাহলে রয়্যাল রেস্তোরাঁর বর্ণনা দাও, এটা একটা প্রশ্ন। রেস্তোরাঁ রাখাইন মালকিনের বয়স প্রথমে বুঝতে পারিনি। তবে রাখাইন মালকিন যে ছিল, মালিক মানে মালকিন মানে মেয়ে মানুষ ছিল, তো এই জন্য মালকিন বলছে। তার বয়স বুঝতে পারিনি, বলে কি ওর বড় ছেলে নাকি কলেজে পড়ে। মানে লেখকের মনে হয়েছিল তার বয়স একটু কম হয়, কিন্তু পরে যা শুনে যে তার নাকি বড় ছেলে কলেজে পড়ে। কক্সবাজার পটুয়াখালীতেও রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমাদের দেশের রাখাইনদের আমরা কত কম জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য গড়ে উঠবে? লোক বলছেন আমার দেশের ভিতরে মানুষ সম্পর্কেই তো জানি না, দেশের সব মানুষকে যদি না জানি তাহলে তো দেশের মানুষের সাথে আমাদের সখ্য গড়ে উঠবে না, আমাদের ঐক্য কিভাবে হবে, মিল কোথায় হবে? রান্নাঘর থেকে ছুটে এলো একটা মেয়ে, লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে। কি করছে? রান্নাঘর থেকে একটা মেয়ে আসলো, লুঙ্গি পরছে আর কোমর ঢাকা ব্লাউজ পরছে। মানে ওরা হলো লুঙ্গির ভিতরে জামা ঢুকাই দেয়। তো কোমর ঢাকা ব্লাউজ পরছে, ওর নাম হলো ওর ঝর্ণা। মেয়েটার নাম কি? ঝর্ণা। চেহারা, স্বাস্থ্য গরিব ঘরের রোগা পটকা নারীর মতো। তাহলে এই যে গরিব ঘরের রোগা পটকা নারীর নাম কি ছিল? ঝর্ণা ছিল। ঝর্ণা মনে রাখবা, কি? ঝর্ণা, ফাউন্টেন। হ্যাঁ? পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো। তো পোড়া লঙ্কা দিয়ে মানে পোড়া কাঁচামরিচ দিয়ে, লঙ্কা মানে কাঁচামরিচ, এটা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো। তো একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা। হ্যাঁ, জিভে জল আসার মতো খাবার। পোড়া লঙ্কা দিয়ে মানে পোড়া মরিচ দিয়ে কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো আর কচি লেবু পাতা। বাহ, খাস চট্টগ্রামের খাবার। এই চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এই খাবারটা ভালোই চলে। এরা আবার শুটকি ব্যবহার করে চট্টগ্রামে। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। চাকমা, মারমারা ধানি লঙ্কা পুড়ে, চাকমা মারমারা কি করে? তারা ধানি লঙ্কা পুড়ে নেয়, পুড়ে নুন আর পেঁয়াজ দিয়ে ভর্তা করে। পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুচ যায় বা মাটির এক ধরনের হামানদিস্তায় পিষে নেয় এটাকে। হামানদিস্তা হলো যে কোনো কিছু গুঁড়া করার জন্য অথবা একদম পিষানোর জন্য যে একটা পাত্র এবং তার দণ্ডটা থাকে, লাঠিটা থাকে। আমাদের দেশে অনেকে আবার বৃদ্ধ লোকেরা যে পান সুপারি ছেঁচে না, একটা রাত কেটে গেলে অখ্যাত, হ্যাঁ অখ্যাত কুশ্রী হোটেলে। তা জানো কেন কেন কুশ্রী হোটেল ছিল? তোমরা হোটেলের বর্ণনাটা শিখবা। তো 25শে মে দ্বিতীয় দিন, 25 তারিখ দ্বিতীয় দিন, মহাতেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক দিয়ে চলছি। মহাতেরো আসলে কি? মহাতেরো হলো বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসী যারা, মহাতেরো। বাজার, দুই পাশে বাড়ি, তারপর হলো যে নিচে দোকান। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর। মানে বাড়িগুলো সেগুন কাঠ বা পাকা থামের উপর, মানে থাম লাগাইছে, উঁচুতে বাড়ি করছে, নিচে ফাঁকা। তো গত রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। কয়েন যেমন চকচক করে এবং কি হলো, গাছপালার পাতাগুলো চকচক করতেছিল। বৃষ্টি শিরিষ গাছের নামে আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের দেশের মতোই গাছগুলো। তবে পদাউক এই গাছের পাতা লক লক করছে। হ্যাঁ, পদাউকের পাতা দেখা যায়। পদাউকের সোনা রং ফুল ফোটার এটি সময়। এখন পদাউকের কি হয়? এই সময় সোনা রঙের ফুল ফোটে। মিয়ানমারের ওদের নাম হলো সেন্না। মিয়ানমারে ওদেরকে তারা কি বলে? সেন্না বলে, সেন্না। মুংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের, কিছু গাছ কি ব্রিটিশ আমলের, ওদের বয়স শতাব্দী হয়ে গেছে, তারও বেশি। বৃষ্টি শিরিষ, তারপর হলো যে তেঁতুল, তারপরে একটু কম বয়সী নারকেল গাছ আছে, কাঠ গোলাপ, সোনালু, এগুলো নারকেল সর্বত্র। এই যে এটা মনে রাখবা, সর্বত্র কি পাওয়া যায় মিয়ানমারে সর্বত্র হলো নারকেল গাছ পাওয়া যায়। বাড়ির সামনে গাড়ির নারকেল গাছটার গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে, তাতে রঙিন এবং সাদা ফুল দেখতে পাওয়া যায়। সেখানে রঙিন এবং সাদা ফুল দেখতে পাওয়া যায়। তো পাইকায় বোরকা পরা মহিলা, পাইকায় কি? পাইকায় হলো বোরকা পরা মহিলা। তার উপর আবার মাথায় ছাতা, বোরকা পরছে মহিলা, মাথায় ছাতা দিছে। ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল তুলে নিল। ওরা মুসলিম নারী, ছবি তুলতে গেলে কি করছে? ছাতা দিয়ে আড়াল করে লেগছে, ছবি তুলতে দেবে না। হ্যাঁ, তোমার দরকার কি? তুমি আরেকজনের ছবি তুলতে গেছো। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউইজার সেতু পার হয়ে গেলাম। কোন সেতু বলো তো? এই সেউইজার সেতু তারা কি করছে? পার হয়ে গেছে। নদীর নাম হলো সুদারদিয়ার। নদীর নাম কি? নদীর নাম হলো
সুদারডিয়ার, এটা মনে রাখবা। সুদারডিয়ার নদীর উপর একটা সেতু আছে, সেউজার সেতু। এই সেতু পার হয়ে ওপারে মংডু, এপারে হলো সুদারপাড়া। তার মানে এক পাশে মংডু, আরেক পাশে হলো সুদারপাড়া মুসলিম গ্রাম। সেতুর কাছেই ৫-৭ জন মাছ নিয়ে বসেছে। তো তরি তরকারি নিয়ে বসছে কয়েকজন, মানে ৫-৭ জন কি করতেছে, মাছ বিক্রি করতেছে। গ্রামের ছোট্ট বাজার আর কি, ৫-৬টা বেড়ার দোকান আছে। তো বুড়ো আঙ্গুলের সমান, এই বুড়ো আঙ্গুলের সমান চিংড়ির কিলো নাকি ৪ থেকে ৫০০ চে, ৪ থেকে ৫০০ চে। ৫ চেয়া হলো ওদের দেশের মুদ্রার নাম, মানে মিয়ানমারের টাকা হলো চেয়া। আমাদের তুলনায় পানির দাম আসলে, হ্যাঁ, ৪ থেকে ৫০০ চেয়া, মানে কিলো প্রতি, কিলো মানে কেজি, টাকার হিসেবে ৪০ থেকে ৫০ টাকা। চিন্তা করা যায়, ৪০ থেকে ৫০ টাকা তুমি ১ কেজি চিংড়ি মাছ পাই যাবা। নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। আবার নদীর উজান দিকের বিলে কিসের ঘের দেখা যায়? চিংড়ি মাছের ঘের। মানে সেখানে চিংড়ি সেখানে চিংড়ি মাছের পুকুর আছে, চিংড়ি মাছ সেখানে চাষ করা হয়। অঢেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মংডুতে এখনো প্যান্ট দেখিনি। কি দেখেন নাই? প্যান্ট দেখে নাই, শুধু আমাদের পরনে প্যান্ট। আর মহাথেরও যে বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসী ছিল, চিবর পড়ছে। চিবর তোমরা জানো যে বৌদ্ধরা পরে, বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় একদম গৌরিক রং বিশিষ্ট এক ধরনের পোশাক। তো বর্মীরা সবাই লুঙ্গি পরেছে, অফিস কাছারিতে লুঙ্গি। আর এই যে এটা বৌদ্ধ, দেখো এই যে মধ্য মহাথেরোর ছবি একটা, তোমরা দেখে নাও তাহলে বুঝে যাবা। ওকে, বর্মীরা সবাই লুঙ্গি পরেছে, অফিস কাছারিতে লুঙ্গি। গতকাল শুল্ক অফিসে ২ জনের প্যান্ট দেখেছি। শুল্ক অফিসের ২ জনের প্যান্ট ছিল, ওরা পুলিশ। আর অন্যদের সবার লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি আর প্যাগোডা। লুঙ্গি, ফুঙ্গি আর প্যাগোডা, এই ৩ নিয়ে মিয়ানমার। লুঙ্গি তো চিনো। আর ফুঙ্গি মানে হলো বৌদ্ধ ভিক্ষু। গম মানে ভালো, গম মানে ভালো, চট্টগ্রামে বলে আর কি। সাম্মান, সাম্মান মানে সাম্পান, সা মানে শাবক, হ্যাঁ, কানাবগের সা, কানাবগের বাচ্চা সা। এবার দেখো থামি। থামি হলো বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গি। অনেক শব্দ বার্মা, আরাকান এগুলো থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকছে। এগুলো কিন্তু বাংলা ভাষায় শব্দগুলো দেখতে পাওয়া যায়। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি। আবার বাসের ছাদেও কি যাত্রীদের সঙ্গে ফুঙ্গিরা আছে। পথে ঘাটে ফুঙ্গি। সকালে তারা খালি পায়ে ভিক্ষা করতে বের হয়। ভিক্ষা ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না। ভিক্ষাই তাদের জীবিকা, মানে তারা ভিক্ষাই করে, তাদের কাজ হলো ভিক্ষা করে বেড়ানো। ভিক্ষুদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো। গায়ে আলাদা অন্য একরকম, অন্য তাদের গায়ে আলাদা অন্য এক টুকরা চিবর থাকে। হাতে কাটা, মানে এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে। কোমরে বেল জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের একটা কোমর বন্ধনী থাকে। এসব মিলে ত্রিচিবর ওরা পরে। আর হাতে থাকে সাবাইক, মানে ভিক্ষাপাত্র থাকে। আদিতে এটি কাঠ বা লোহা দিয়ে হয়তো, এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। লাক্ষা হলো কি? লাক্ষা হলো লাল রঙের আসলে বৃক্ষের নির্যাস, এগুলো দিয়ে এটা তৈরি করে। তো ভিক্ষুকদের চিবর বিশেষ মাপে অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়, এটাই নিয়ম। সাধারণত লাল ও লালের কাছাকাছি রং থাকে, হ্যাঁ, এই রঙে চিবরে রং করা হয়। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা যায়। ভিক্ষু বললে কি হবে, হ্যাঁ, ওদের কিন্তু অনেক সম্মান আছে। ছেলেবুড়ো, যুবক যুবতী সবার পরিধানে লুঙ্গি। স্কুলের পোশাকও লুঙ্গি ও লুঙ্গি জামা শার্ট। স্কুলেও কি করে? লুঙ্গি পরে যাইতে হয়, হ্যাঁ, লুঙ্গি জামা শার্ট। বর্মী, মুসলমান, হিন্দু, তারপর হলো বড়ুয়া, খ্রিস্টান, সবাই লুঙ্গি পরে। বর্মীরা শার্টটা লুঙ্গির নিচে গুজে দেয়, হ্যাঁ। বর্মীরা কি করে? শার্ট লুঙ্গির ভিতরে, লুঙ্গি দিয়ে শার্ট দিয়ে ইং করে, হ্যাঁ। আর মংডুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে। বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। মাত্র ১০০ বছরের মধ্যে সারা বাংলা হয়ে এটা আমাদের দেশ পারে পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে গেছে লুঙ্গি। লুঙ্গি, শার্ট, বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে ২ ফোঁটা মজবুত স্যান্ডেল, এগুলো হলো বর্মীদের জাতীয় পোশাক। এটা মনে রাখবা, বর্মীদের আসলে জাতীয় পোশাক লুঙ্গি, শার্ট, বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে হলো ২ ফিতার মজবুত স্যান্ডেল। এটা হলো বর্মীদের জাতীয় পোশাক। লোকজন আমাদের দেখছে, আমাদের পোশাক চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে, এটা একটা প্রশ্ন। কেন সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে? সেতু পেরিয়ে ফিরে আসছি। কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরিষ গাছের নিচে এক মিয়ানমারের তরুণী, সে কি করছে? নুডলস বিক্রি করতেছে। ভাসমান দোকান আর কি। সকালের টিফিন এরকম এক দোকানে পুলক খেয়েছি, খুশি হয়ে টিফিন, মজা লাগছে রাস্তার মধ্যে খাইতে। নুডলস, তারপর পোড়া লঙ্কা গুঁড়ো, পোড়া লঙ্কার গুঁড়া, তেঁতুলের টক, কলার থোর, এই সবজি দিয়ে স্যুপ, আর ডিম সেদ্ধ খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে তারা টুকরো টুকরো করে ক্ষিপ্র গতিতে। স্ট্রিট ফুডে অনেক সময় অনেক কিছু দেখা যায় না, এরকম। আমার মোটামুটি ভালোই লেগেছে, সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। তাহলে সকালের লেখকের সকালের আদর্শ খাবারটা কি ছিল? এটা মনে রাখবা, প্রশ্নের মধ্যে আসতে পারে। সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চা দিয়েছে। বিনি পয়সায় মানে কি জানো? টাকা পয়সা ছাড়া।
টাকা লাগে না চা খাইতে, এই যে দুধ চিনি ছাড়া চা খাইতে পয়সা লাগে না। দোকানে মাঝ বয়সী মহিলা, একদা গরম পানির মতো আর কি, টাকা লাগে না এটা খাইতে। ইঙ্গিতে ইংরেজিতে কোনো মতে একরকম কথা বলে হালকা হালকা। বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে, কারণ ওদের ভাষা হলো অজানা। তো হালকা পাতলা কেউ কেউ হয়তো ইংরেজি একটুখানি জানে। তো দোকানটির দিকে এগিয়ে গেলাম। মাথার উপর ছত্রাকার শিরিষ গাছের নিচে পলিথিন টাঙ্গিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি, টুল আছে বসার। তরুণী বলল, বিকিকেনি শেষ, মানে বেচাকেনা শেষ। বলছে যে নুডলস আছে, কিন্তু হলো মশলাপাতি তেঁতুলের ঝোল নাকি ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। রোহিঙ্গা মুসলিম বয় আছে সেখানে দুইজন কাজ করে। চায়ের দোকানে দুইজন মুসলিম বয় কাজ করে, কিন্তু বিস্কুট সেরকম কোনো খাবার নেই। দুধ চিনির চা আর বিনা পয়সার চা আছে। দুধ চিনি চা আর একটা হলো ফ্রি চা আছে এটা। দোকানের ভিতরে আরেক মহিলা চুরুট সিগারেট পান বেচতে বসেছে, আর অন্য মহিলা রয়েছে আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলার চিরস্বাধীন, আর দোকানের মালিক তারা। সবই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে পড়লাম। এখানে মহিলারা চিরস্বাধীন, তারা দোকানের মালিক। প্রিয় শিক্ষার্থী, তোমরা শব্দার্থগুলো পড়ে ফেলবা এখানে, আর হলো তোমরা মূল ভাবটা এখান থেকে মুখস্থ করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট শব্দার্থ আছে, যেমন পাদ্রী, পাদ্রী মানে খ্রিস্টান ধর্মপ্রচারক। আর অভিবাসন মানে স্বদেশের অন্য দেশে বাস। আর শুল্ক দপ্তর তো তোমরা জানোই, যেখান থেকে আমদানি রপ্তানির উপর কর ধার্য করা হয়। দৌলত কাজী, আলাওল, এরা হলো 17 শতকের কবি ছিলেন। এরা আরাকান রাজসভায় কবিতা রচনা করতো, সাহিত্য চর্চা করতো। এই যে পদ্মাবতী তার শ্রেষ্ঠ কাব্য আলাওলের। শুক্লপক্ষ তো তোমরা জানো যে অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলা বাড়ার সময় কেরিয়ার গ্লাভস মানে তোমরা জানো দস্তনা বা হাত মোজা। মালকিন হলো মালিকের স্ত্রী। হামানদিস্তা হলো দ্রব্য সামগ্রী গুঁড়ো করার জন্য ব্যবহৃত পাত্র ও দণ্ড। মহাতর মানে বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। চেয়া মানে হলো মিয়ানমারের টাকা। আর সিবর মানে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গৈরিক পোশাক। আর ফুঙ্গি হলো মিয়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। প্যাগোডা মানে হলো বৌদ্ধ মন্দির। আর লাক্ষা মানে হলো গালা, মানে লাল রঙের বৃক্ষ নির্যাস। তাহলে এটা পাঠ করলে আমরা অন্য দেশের একটা সংস্কৃতি জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবো। আমাদের এই পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকের দেশ মিয়ানমার, সে দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা হয়েছে সেগুলো তিনি এখানে তুলে ধরেছেন। আর এই বিপ্রদাস বড়ুয়া হলো 1940 সালে চট্টগ্রামের ইসামতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার গল্পগুলো হলো যুদ্ধ জয়ের গল্প, গাংচিল, উপন্যাস লিখছে মুক্তিযোদ্ধারা, প্রবন্ধ লিখছে কবিতার বাক প্রতিমা, নাটক লিখছে কুমড়লতা ও পাখি, জীবনে লিখছে বিদ্যাসাগর, পল্লীকবি জসিমউদ্দিন, শিশুতোষ গল্প লিখছে সূর্য লুঠের গান, শিশুদেশ উপন্যাস লিখছে রোবট ও ফুল ফোটানোর রহস্য,